Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। সেন্টেন্সে হ্যাজ টু, হ্যাভ টু আর হ্যাড টু কে আমরা প্রায় ব্যবহার করে থাকি। অর্থাৎ এগুলোর ব্যবহার আমরা অনেকেই জানি। কিন্তু সেন্টেন্সে হ্যাজ টু বি, হ্যাভ টু বি আর হ্যাড টু বি কে আমরা কি করে ব্যবহার করব? অর্থাৎ কোন অর্থে এগুলোকে আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি? আজকের এই ভিডিওটাতে আমরা সেগুলোই দেখব। দেখো সেন্টেন্সে নিড টু এর ব্যবহার আমরা প্রায় দেখে থাকি আর আমরা জানি যে নিড টু কে সেন্টেন্সে ঠিক কি করে ব্যবহার করতে হয়। কিন্তু নিড টু বি কে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব, কোন অর্থে ব্যবহার করব, আজকের এই ভিডিওটাতে আমরা সেগুলোই দেখব। আর আজকের এই ভিডিওটাতে আমরা হ্যাজ টু বি, হ্যাভ টু বি আর হ্যাড টু বি এর সাথে সাথে হ্যাজ টু, হ্যাভ টু আর হ্যাড টু কেও একটু দেখব। অর্থাৎ যাদের এই কনসেপ্টটাও ক্লিয়ার নেই তারাও খুব ভালো করে আজকের এই ভিডিওটা বুঝতে পারবে। তো ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব হ্যাজ টু এর ব্যবহার। দেখো সেন্টেন্সে হ্যাজ টু কে আমরা সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করব। অর্থাৎ সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে আমরা তখনই সেই সাবজেক্টের পরে হ্যাজ টু এর ব্যবহার সেন্টেন্সে করব। এটা তোমরা সবসময় মনে রাখবে। আমরা কখনোই প্লুরাল নাম্বারের পরে অর্থাৎ সাবজেক্টটা যদি প্লুরাল নাম্বারে থাকে তারপরে কখনোই আমরা হ্যাজ টু এর ব্যবহার সেন্টেন্সে করব না। এর আগের একটা ভিডিওতে আমি অ্যাম টু, ইজ টু আর আর টু কে এক্সপ্লেন করেছিলাম আর তার সাথে সাথে ইজ টু বি, অ্যাম টু বি আর আর টু বি কেও এক্সপ্লেন করেছিলাম। তো ওই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো ভিডিওটা একবার দেখে নিও, তাহলে আজকের এই কনসেপ্টটাও তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। দেখো হ্যাজ টু এর ব্যবহার আমরা তখন করি যখন সেন্টেন্সে অর্থাৎ বাক্যে অব্লিগেশন বোঝায় বা কম্পালশন বোঝায়, অর্থাৎ কাজটা করতে হবে জোর দিয়ে আমরা বলছি, তখন সেন্টেন্সে আমরা হ্যাজ টু কে ব্যবহার করব। এক্সাম্পল দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। রাতের খাবারের আগে তাকে বাড়ির কাজটা শেষ করতে হবে। She has to finish the homework before dinner. She has to finish the homework before dinner. যদি আমি বলি তাকে আজ ঘরটা পরিষ্কার করতে হবে, She has to clean the room today. She has to clean the room today. যদি আমি বলি আমার মাকে প্রতিদিন গাছে জল দিতে হবে, My mother has to water the plants every day. My mother has to water the plants every day. তো তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা সেন্টেন্সে আমরা হ্যাজ টু এর ব্যবহার কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে করছি, অর্থাৎ সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে আমরা তারপরে কিন্তু হ্যাজ টু এর ব্যবহার সেন্টেন্সে করছি। আর একটা এক্সাম্পল দেখো, তাকে সময় মতো ওষুধটা খেতে হবে, হি হ্যাজ টু টেক দ্য মেডিসিন অন টাইম। হি হ্যাজ টু টেক দ্য মেডিসিন অন টাইম। দেখো ওষুধ খাওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু ইট মেডিসিন বলি না, আমরা এখানে টেক মেডিসিন বলি। অর্থাৎ তাকে সময় মতো ওষুধটা খেতে হবে, এখানে কিন্তু আমরা টেকের ব্যবহার সেন্টেন্সে করব। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে হ্যাজ টু কে আমরা কিভাবে ব্যবহার করছি। দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া আমরা সমস্ত সাবজেক্টের পরে হ্যাভ টু এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। দেখো তোমরা যদি এভাবে মনে রাখো যে সিঙ্গুলার নাম্বারের পরে আমরা হ্যাজ টু এর ব্যবহার করি আর প্লুরাল নাম্বারের পরে হ্যাভ টু এর ব্যবহার করি, তাহলে কিন্তু তোমরা সেন্টেন্সে এগুলোর ব্যবহার নিয়ে কনফিউজড হয়ে যাবে। কারণ আমরা আই এর পরেও কিন্তু হ্যাভ টু এর ব্যবহারই সেন্টেন্সে করি, ইউ এর পরেও কিন্তু আমরা হ্যাভ টু এর ব্যবহারই সেন্টেন্সে করি। অর্থাৎ সবসময় তোমাদের এটা মনে রাখতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া সমস্ত সাবজেক্টের পরে আমরা হ্যাভ টু এর ব্যবহার সেন্টেন্সে করব। যদি আমি বলি আমাকে আজ ঘরটা পরিষ্কার করতে হবে, আই হ্যাভ টু ক্লিন দ্য রুম টুডে। আই হ্যাভ টু ক্লিন দ্য রুম টুডে। রাতের খাবারের আগে আমাদের বাড়ির কাজটা শেষ করতে হবে, উই হ্যাভ টু ফিনিশ দ্য হোমওয়ার্ক বিফোর ডিনার। উই হ্যাভ টু ফিনিশ দ্য হোমওয়ার্ক বিফোর ডিনার। তাদের প্রতিদিন গাছে জল দিতে হবে, they have to water the plants every day. They have to water the plants every day. আমাকে সময় মতো ওষুধটা খেতে হবে, I have to take the medicine on time. I have to take the medicine on time. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হ্যাভ টু কে কিভাবে ব্যবহার করছি। দেখো এগুলোর ব্যবহার কিন্তু খুবই সহজ। সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হবে যে কোনো কিছু করতে হবে, জোর দিয়ে আমরা বলছি যে এই কাজটা আমাদেরকে করতে হবে, তখন সেন্টেন্সে হ্যাজ টু বা হ্যাভ টু এর ব্যবহার করব আমরা সাবজেক্ট অনুযায়ী। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তখন আমরা তারপরে হ্যাজ টু এর ব্যবহার করব, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়াও অন্য কোনো সাবজেক্ট থাকে তখন আমরা সেন্টেন্সে হ্যাভ টু এর ব্যবহার করব। আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো সেন্টেন্সে হ্যাড টু এর ব্যবহার।
দেখো হ্যাড টু এর ব্যবহার আমরা এই সেন্টেন্সগুলোকেই যখন পাস্ট টেন্সে রাখি তখন আমরা সেন্টেন্সে হ্যাড টু এর ব্যবহার করি। আর হ্যাড টু কে ব্যবহার করার সময় অর্থাৎ সেন্টেন্সটা যখন পাস্ট টেন্সে তৈরি করব তখন আমরা কোনো সাবজেক্ট দেখব না, অর্থাৎ যে কোনো সাবজেক্টের পরে আমরা হ্যাড টু এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। সেন্টেন্স দেখো তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আমাকে ঘরটা পরিষ্কার করতে হতো, দেখো যখন সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকবে তখন কিন্তু অর্থটা ঠিক এরকম আসবে। সেন্টেন্সটা কি হবে? আই হ্যাড টু ক্লিন দ্য রুম। আই হ্যাড টু ক্লিন দ্য রুম। তাদেরকে সময় মতো ওষুধগুলো খেতে হতো। দে হ্যাড টু টেক দ্য মেডিসিনস অন টাইম। দে হ্যাড টু টেক দ্য মেডিসিনস অন টাইম। আরো একটা এক্সাম্পল দেখো, সময়সীমাটার মধ্যে তাদের প্রতিবেদনটা জমা দিতে হতো। They had to submit their report by the deadline. They had to submit their report by the deadline. দেখো সেন্টেন্সে সব সময় করতে হতো এরকম অর্থে কিন্তু আমরা হ্যাড টু এর ব্যবহার করি না। হ্যাড টু এর ব্যবহার কোনো কিছু করতে হয়েছিল এরকম অর্থেও কিন্তু আমরা করে থাকি। এক্সাম্পল দেখো, খারাপ আবহাওয়ার কারণে আমাদের পরিকল্পনাটি বাতিল করতে হয়েছিল। We had to cancel our plan due to bad weather. We had to cancel our plan due to bad weather. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হ্যাড টু কে কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব নিড টু এর ব্যবহার। দেখো সেন্টেন্সে কোনো কিছু করার দরকার এরকমটা বোঝাতে আমরা নিড টু কে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি রাতের খাবারের আগে বাড়ির কাজটা তাকে শেষ করা দরকার। She needs to finish the homework before dinner. She needs to finish the homework before dinner. এবার প্রশ্ন হচ্ছে আমরা এখানে নিডস টু কে কেন ব্যবহার করলাম, অর্থাৎ নিড টু এর ব্যবহার না করে নিডস টু কেন বললাম? দেখো সেন্টেন্সে সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তারপরে আমরা যে ভার্বের ব্যবহার সেন্টেন্সে করি তার সাথে আমরা এস বা ইএস কে যোগ করি। আর ঠিক সেই কারণে এই সেন্টেন্সে আমরা নিডস এর ব্যবহার করেছি, নিড এর ব্যবহার না করে। আরেকটা এক্সাম্পল দেখো, আমাদের আজ ঘরটা পরিষ্কার করা দরকার। উই নিড টু ক্লিন দ্য রুম টুডে। উই নিড টু ক্লিন দ্য রুম টুডে। তাদের প্রতিদিন গাছগুলোতে জল দেওয়া দরকার। দে নিড টু ওয়াটার দ্য প্লান্টস এভরি ডে। দে নিড টু ওয়াটার দ্য প্লান্টস এভরি ডে। যদি আমি বলি আমাকে সময় মতো ওষুধগুলো খাওয়া দরকার। আই নিড টু টেক দ্য মেডিসিনস অন টাইম। আই নিড টু টেক দ্য মেডিসিনস অন টাইম। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা নিড টু এর ব্যবহার কিভাবে করছি, অর্থাৎ কোন অর্থে করছি। এবার আমরা দেখব এই সেন্টেন্সগুলোকেই যখন আমরা প্যাসিভ ভয়েসে তৈরি করব তখন সেন্টেন্সটা ঠিক কেমন হয়। অর্থাৎ এবার আমরা দেখব টু বি এর ব্যবহার, অর্থাৎ হ্যাজ টু বি, হ্যাভ টু বি, হ্যাড টু বি আর নিড টু বি এর ব্যবহার। দেখো যখন আমরা এগুলোর ব্যবহার করি তখন আমরা ঠিক এই সেন্টেন্সগুলোকেই প্যাসিভ ভয়েসে তৈরি করি, অর্থাৎ যেখানে আমরা সাবজেক্টের উল্লেখ করি না। আমরা সাবজেক্ট ঠিক কি করছে, অর্থাৎ সাবজেক্ট সরাসরি কোনো কাজ করছে এটা না বুঝিয়ে কাজটা করা হবে এরকম অর্থে আমরা সেন্টেন্সগুলোকে তৈরি করি। এক্সাম্পল দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সবার আগে আমরা দেখব হ্যাজ টু বি এর ব্যবহার। যদি আমি বলি রাতের খাবারের আগে বাড়ির কাজটা শেষ করতে হবে, দেখো এই সেন্টেন্সে আমি কিন্তু এটা বোঝাচ্ছি না, অর্থাৎ এই বাংলা বাক্যটাতে আমি কিন্তু এটা বোঝাচ্ছি না যে কার দ্বারা শেষ করতে হবে। যদি আমরা এখানে দ্বারার ব্যবহার করি তাহলে আমরা বাই তারপরে সাবজেক্টটা ব্যবহার সেন্টেন্সে করব, কিন্তু স্পোকেন ইংলিশে আমরা সেরকম ভাবে স্ট্রাকচারটাকে তৈরি করি না। অর্থাৎ আমরা এটা বলবো না যে তার দ্বারা রাতের খাবারের আগে বাড়ির কাজটা শেষ করতে হবে, আমরা এটা বলবো যে রাতের খাবারের আগে বাড়ির কাজটা শেষ করতে হবে। সেন্টেন্সটা কি হবে? দ্য হোমওয়ার্ক হ্যাজ টু বি ফিনিশড বিফোর ডিনার। দ্য হোমওয়ার্ক হ্যাজ টু বি ফিনিশড বিফোর ডিনার। সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো, অর্থাৎ স্ট্রাকচারটাকে বোঝার চেষ্টা করো। দেখো সেন্টেন্সটাকে আমরা একটা অবজেক্ট দিয়ে শুরু করেছি, আর তারপরে হ্যাজ টু বির ব্যবহার আমরা সেন্টেন্সে করেছি, আর তারপরে ভার্বের থার্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে করা হয়েছে, আর তারপরে বাকি ওয়ার্ডস। ঠিক এই স্ট্রাকচারে কিন্তু আমরা এই ধরনের সেন্টেন্স তৈরি করব যেখানে সাবজেক্ট নিজে কিছু করছে না, অর্থাৎ আমরা সাবজেক্টের উল্লেখ করছিই না। আরো একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ঘরটা পরিষ্কার করতে হবে, দ্য রুম হ্যাজ টু বি ক্লিন। দ্য রুম হ্যাজ টু বি ক্লিন। দেখো এখানে কিন্তু আমি এটা বলছি না যে ঘরটা কারো দ্বারা পরিষ্কার করতে হবে, অর্থাৎ এখানে আমি সাবজেক্টের উল্লেখ কিন্তু করছিই না। আরো একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সময় মতো ওষুধটা খেতে হবে, দ্য মেডিসিন হ্যাজ টু বি টেকেন অন টাইম। দ্য মেডিসিন হ্যাজ টু বি টেকেন অন টাইম। আরো একটা এক্সাম্পল দেখো, এই সপ্তাহের মধ্যে প্রকল্পটি শেষ করতে হবে, দ্য প্রজেক্ট হ্যাজ টু বি ফিনিশড বাই দিস উইক।
দ্য প্রজেক্ট হ্যাজ টু বি ফিনিশড বাই দিস উইক। এখানে তোমরা আরও একটা কথা মনে রাখবে, যখন সেন্টেন্সে আমরা হ্যাজ টু বিকে ব্যবহার করব তখন কিন্তু আমরা অবজেক্টটাকে দেখে নেব। অবজেক্টটা যদি সিঙ্গুলার ফর্মে থাকে অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে থাকে তখনই কিন্তু আমরা তারপরে হ্যাজ টু বি এর ব্যবহার সেন্টেন্সে করব। এবার আমরা দেখব সেন্টেন্সে হ্যাভ টু বি এর ব্যবহার। দেখো হ্যাভ টু বিকেও আমরা ঠিক একই অর্থেই ব্যবহার করব, শুধুমাত্র অবজেক্টটা আলাদা হবে, অর্থাৎ অবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে না। সেন্টেন্স দেখো, ফর এক্সাম্পল, গাছগুলোতে প্রতিদিন জল দিতে হবে। দ্য প্লান্টস হ্যাভ টু বি ওয়াটার্ড এভরি ডে। দ্য প্লান্টস হ্যাভ টু বি ওয়াটার্ড এভরি ডে। আর একটা এক্সাম্পল দেখো, ঘরগুলো পরিষ্কার করতে হবে। দ্য রুমস হ্যাভ টু বি ক্লিন। দ্য রুমস হ্যাভ টু বি ক্লিন। দেখো এখানে যদি আমি বলতাম যে ঘরটা পরিষ্কার করতে হবে, তাহলে সেন্টেন্সটা কি হতো? দ্য রুম হ্যাজ টু বি ক্লিন। আর এই সেন্টেন্সগুলোকেই যখন আমরা পাস্ট টেন্সে রাখবো তখন আমরা হ্যাড টু বি এর ব্যবহার সেন্টেন্সে করব। অর্থাৎ যখন আমরা এই প্যাসিভ সেন্টেন্সগুলোকেই পাস্ট টেন্সে রাখবো তখন আমরা হ্যাড টু বি এর ব্যবহার সেন্টেন্সে করব। যদি আমি বলি ঘরটা পরিষ্কার করতে হতো বা আজ ঘরটা পরিষ্কার করতে হতো, দ্য রুম হ্যাড টু বি ক্লিন টুডে। দ্য রুম হ্যাড টু বি ক্লিন টুডে। অর্থাৎ সেন্টেন্সে যখন কোনো কিছু করতে হতো এরকম অর্থ আমরা বোঝাতে চাইবো তখন আমরা হ্যাড টু বি এর ব্যবহার সেন্টেন্সে করব। যদি আমি বলি ওষুধগুলো সময় মতো খেতে হতো, দ্য মেডিসিনস হ্যাড টু বি টেকেন অন টাইম। দ্য মেডিসিনস হ্যাড টু বি টেকেন অন টাইম। এবার আমরা দেখব নিড টু বি এর ব্যবহার। দেখো সেন্টেন্সে যখন আমাদের বলতে হয় বা এরকম অর্থ করতে হয় যে কাজটা করা দরকার, তখন আমরা সেন্টেন্সে নিড টু বি এর ব্যবহার করি। আর এই সেন্টেন্সগুলো কিন্তু প্যাসিভ ভয়েসে থাকে, অর্থাৎ এখানে সাবজেক্ট নিজে কিছু করছে না। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ঘরটা পরিষ্কার করা দরকার, দ্য রুম নিডস টু বি ক্লিন। দ্য রুম নিডস টু বি ক্লিন। যদি আমি বলি ঘরগুলো পরিষ্কার করা দরকার, দ্য রুমস নিড টু বি ক্লিন। দ্য রুমস নিড টু বি ক্লিন। ওষুধগুলো সময় মতো খাওয়া দরকার, দ্য মেডিসিনস নিড টু বি টেকেন অন টাইম। দ্য মেডিসিনস নিড টু বি টেকেন অন টাইম। দেখো এই সেন্টেন্সটাকে যদি আমি পাস্ট টেন্সে রাখি তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য মেডিসিনস নিডেড টু বি টেকেন অন টাইম। দ্য মেডিসিনস নিডেড টু বি টেকেন অন টাইম। অর্থাৎ ওষুধগুলো সময় মতো খাওয়ার দরকার ছিল বা খেতে হতো, এরকম অর্থে আমরা নিডেড টু বির ব্যবহার সেন্টেন্সে করছি। সেন্টেন্সে হ্যাজ টু বি, হ্যাভ টু বি, হ্যাড টু বি আর নিড টু বি এর ব্যবহারে তোমাদের ভুল হওয়ার কিন্তু কথা নয়। প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.